কি হয়েছে ফুল? মাথা কেন ঘুরছে? খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? পুষ্প কথা বলা ভুলে গেল। ভ্যাবলার মতো তাকিয়ে রইল উন্মাদ পার্থর দিকে। সে তো শুধু কথার কথা বলেছে, মাথা ঘুরছে, এতেই এত টেনশনে পড়ে গেল। পার্থর চোখে মুখে ভয়। পুষ্প পার্থর গালে হাত রেখে আশ্বস্ত করলো তাকে। কিছু হয়নি আমার, ঠিক আছি আমি। এত টেনশন করছেন কেন? আমি তো কথার কথা বললাম। আমার মাথা ঘুরছে না, খারাপও লাগছে না, আমি একদম ঠিক আছি। আপনি শান্ত হন। এত কেন চিন্তা করছেন? পার্থ ঠোঁট গোল করে শ্বাস ফেলল, যেন এই যাত্রায় বেঁচে গেল সে। পুষ্পর কথা সে অত শোনেনি। যখনই মাথা ঘোরার কথা কানে গেছে, তখনই বুকে ধক করে উঠেছে। সবসময় ভয়ে থাকার ফল এটা। একটু খারাপ কিছু শুনলেই যেন ভয়েরা সব জেগে ধরে তাকে। এবার নিশ্চিন্ত শ্বাস ছেড়ে পুষ্পর হাতটা নিজের গালের ওপর থেকে উঠালো পার্থ। হাতে আলতো চুমু খেয়ে মোহবিষ্ট কণ্ঠে বলল, ঘুমা ফুল, আর জ্বালাস না। ওদের নিয়েও আর ভাবতে হবে না। আমি অন্তকে সময় দিয়েছি। ও যদি প্রিয়র মন জয় করে নিতে পারে, তবে আমি নিজে ওদের বিয়ে দিয়ে দেব। ততদিনে প্রিয়র বিয়ের কথা বাদ। এবার তুই ঘুমা, আমাকেও ঘুমোতে দে। পুষ্প বলতে চাইল। কিন্তু পার্থ তার ঠোঁটে তর্জনী রেখে বলল, চুপ! মারতে চাস আমাকে? কত রাত ঘুমাতে পারি না জানিস? এখানে একটু শান্তিতে ঘুমোতে দে আমাকে। আমার শান্তি প্রয়োজন। পুষ্পর আর জিজ্ঞেস করার সাহস হলো না কেন সে রাতে ঘুমোতে পারে না। এই প্রশ্ন জিজ্ঞেস করার আগে প্রয়োজন মনে করল পার্থর ঘুম। সে দুহাত ছড়িয়ে দিল তার মাঝে মাথা রাখার জন্য। পার্থ তার হাতের ফাঁক গলিয়ে আবার শুয়ে পড়ল তার গ্রীবায়। নিমিষে স্তব্ধ হয়ে গেল কক্ষ। পার্থ আবেশে চোখ বুজে নিল, শান্তিতে ঘুমোতে চাইল একটু, কিন্তু পুষ্পর আর ঘুম এলো না। শুধু প্রিয়া আর অন্তকে নিয়েই ভাবতে লাগলো। তার সমীকরণ সব উলট পালট হয়ে যাচ্ছে। অন্তু প্রিয়া কি করে এক হবে? ওদের মিল তো মনে হয় অসম্ভব, কিন্তু যদি তাদের মিল হয় তবে মন্দ হয় না। অন্তু নিতান্তই ভদ্র ছেলে, প্রিয়ার মতো চঞ্চল মেয়ের জন্য অন্তুর মতো ছেলেই পারফেক্ট। শুভ্রকার দিনটি প্রায় শেষ হতে চলল। সূর্য ক্রমশই হেলে পড়েছে পশ্চিম আকাশে। পবিত্র দিনে শেষ লালিমা সাক্ষী হবে পবিত্র একটি বন্ধনের, যেখানে দুটো সই এবং মুখে বলা তিনটি পবিত্র বাক্যে এক সত্তায় পরিণত হবে দুজন মানব মানবী। আজ সেই কাঙ্ক্ষিত দিনটি, অর্ণব স্নেহার বিয়ে। এই তো সময় হয়ে এসেছে প্রায়। একটু পরে স্নেহাকে আনা হবে এবং কাজীকে দিয়ে বিয়ে পড়ানো হবে। বিয়ের আয়োজনটাও অর্ণবদের বাড়িতেই করা হয়েছে। স্নেহার বাসা থেকে তেমন আয়োজন করবে না বলে অর্ণবের বাবার অনুরোধে এ বাড়িতেই আয়োজন হচ্ছে। বিয়ের আসরের ঠিক মাঝ বরাবর পাতলা ফিনফিনে একটা কাপড় দিয়ে আড়াআড়ি করে ঢেকে রাখা হয়েছে। স্নেহাকে আনা হলো কিছুক্ষণের মাঝে। পর্দার অন্যপাশে বসানো হলো তাকে। অর্ণব অজান্তেই চোখ তুলে তাকালো মেয়েটির দিকে। পাতলা পর্দা ভেদ করে তার চোখ গিয়ে আটকালো মেয়েটির শুভ্রকায় মুখটির ওপর। লাল শাড়িতে তার ভারী মেকআপে দেখতে চমৎকার লাগছে। অর্ণব আবারও একবার প্রশংসা করলো তার। না, মেয়ে দেখতে মাশাআল্লাহ। এবার ভালোই ভালোই মনটা এখানে আটকে গেলেই হলো। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। অর্ণব চোখ ফিরিয়ে নিচের দিকে তাকালো। কিছুক্ষণ পরে কানে এসে বাজলো কাঙ্ক্ষিত বাক্যটি। কাজী সাহেব স্নেহাকে কবুল বলতে বলেছেন, কিন্তু মেয়েটি বলেছে না। হয়তো নার্ভাস লাগছে। এই এক বাক্যেই তো জীবনের পুরো মোড় ঘুরে যায়। এই জায়গায় এসে একটু নার্ভাস হওয়া স্বাভাবিক। স্নেহা কবুল বলছে না বলে অর্ণব আবারও তাকালো স্নেহার দিকে। তখনই স্নেহাও তাকালো এদিকে। পাতলা বেষ্টনী ভেদ করে দুটোর দৃষ্টির সন্ধি হলো। পরপর দুজনেই দৃষ্টি নামিয়ে ফেলল ব্রিটিশ প্রিহাই। এর মাঝেই শোনা গেল স্নেহার ঋণে গলার স্বর। সে তিনবার কবুল বলে ফেলেছে। সবার আলহামদুলিল্লাহ ধ্বনি শোনা যাচ্ছে। এরপর পালা এলো অর্ণবের। কাজী সাহেব তাকে কবুল বলতে বলছেন। সে একটু সময় নিয়ে বলে ফেলল তিন কবুল। আবারও আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হলো চারপাশ। কাছেই দাঁড়িয়ে আছে হৃদয়মোহ। মোহর মোলায়েম হাতের আঙুলের ভাঁজে হৃদয়ের খসখসে হাত গুজে রাখা। সে একটু নিচু হয়ে মোহর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, চলো চান, আমরাও কবুলটা বলে ফেলি। মোহ তার দিকে সরু চোখে তাকিয়ে বলল। হৃদয় অবাকের সুরে বলে, কি বলো চান? আমি একা বললে হবে নাকি? বিয়ে করলে তো আমাদের দুজনকেই কবুল বলতে হবে। আগে ঠিক করো বিয়েটা তুমি করতে চাও কি না, নাকি এখনো মেয়েদের দেখলে ছুকছুকে ভাব চলে আসে? হৃদয় আগের থেকেও দ্বিগুণ অবাক ভাব নিয়ে বলল, তাই না? ছি জান,
তুমি আমাকে এটা বলতে পারলে আমি মেয়েদের দেখলে চুপচুপ করি? উল্টো মেয়েরা আমাকে দেখলে পাগল হয়, সেটাই বলো। মেয়েরাই আমাকে দেখলে চুপচুপ করে। মোহ এক ভ্রু উঁচু করে বলে। ও আচ্ছা, তাহলে আমি তোমার পিছনে ঘুরেছিলাম বুঝি? হৃদয় দাঁত গেলিয়ে হেসে বলে। হ্যাঁ হ্যাঁ, তোমার পেছনে তো আমিই ঘুরছিলাম জান। তুমি আর অন্য সব মেয়ে এক হলো নাকি? কেন? আমার মাঝে আলাদা কি আছে? আমি তোমাকে ভালোবাসি বেবি। অন্য কোনো মেয়েকে আজ পর্যন্ত ভালোবাসতে পারিনি, সেখানে তোমাকে মাত্র কয়েকদিনেই মন দিয়ে বসেছি। তুমি তো স্পেশালি আমার কাছে। বিয়ের পর যদি শুনি তোমার কাছে অন্য মেয়েদেরও স্পেশাল লাগে তখন? হৃদয় দু চোখ দুটো মার্বেল আকারের করে বলে। আস্তা গফিরুল্লাহ, কসম লাগে জান, তোমারে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবো না। অন্য কারোর দিকে তাকালে চোখ উগরে ফেললো তুমি। হ্যাঁ, যদি তুমি চাও ঘরের সতীন আসুক, তাহলে একটা ব্যবস্থা করতে পারি। মোহ বসল হৃদয়ের দুষ্টুমিটুকু। সে হৃদয়ের কলার চেপে ধরে শাসানোর স্বরে বলল। মেরে ফেলবো একদম। আমি ছাড়া অন্য মেয়েদের দিকে তাকালে খুন করব। হৃদয় ঠোঁট কামড়ে হাসে, ফিস ফিস করে বলে। আমি তো আগে থেকেই তোমার প্রেমে খুন হয়ে আছি জান। মোহ হেসে ফেলে, কলারটা ছেড়ে দাঁড়ায়। হৃদয় তার কাঁধ পেরিয়ে বাহুতে হাত রেখে নিজের সাথে মিশিয়ে দাঁড় করিয়ে রাখে তাকে। পাশে থেকে একধানে কেউ একজন অবলোকন করে তাদের। এরকম খুনসুটিপূর্ণ মুহূর্তে হৃদয় মোহকে একসাথে দেখে ভালোও লাগে, আবার একটু খারাপও লাগে। হাজার হোক সে অন্য কারো কোনো এক সময় তার জন্য প্রিয়ার মন কেমন করতো, তো একটু তো খারাপ লাগা স্বাভাবিক। প্রিয়া ওদের থেকে চোখ ঘুরিয়ে ডান পাশে তাকায়। অন্য একজোড়া চোখ তার ওপর নিবিষ্ট দেখে আটকে ওঠে সে। চোখ নামিয়ে ফেলে তত্র। আর ভাল লাগে না। এই ছেলে এমনভাবে তাকায় প্রিয়ার বুক ছলকে দিতে তার এই চাহনিটুকুই যথেষ্ট। প্রিয়ার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে অন্ত এখনও তাকিয়ে আছে তার দিকে। সে চোরা চোখে আবার একটু তাকায় অন্তর দিকে, আবারও সেই চোখাচোখি। তবে এবার প্রিয়া আর চোখ নামালো না, ভ্রু কুচকে তাকিয়ে রইল তার দিকে। প্রিয়াও দেখবে এই অন্ধের বাচ্চা কতক্ষণ তাকিয়ে থাকে তার দিকে। এমনিতেও প্রিয়ার বুক কাঁপছে অন্তর চাহনিতে, তবুও সে টলল না। চোখ বাঁকিয়ে তাকিয়ে রইল। হঠাৎ অন্ত করে বসলো এক অপ্রীতিকর কাণ্ড। বোকাশোকা ছেলেটা চশমার ভেতর থেকে চোখ টিপল। প্রিয়া হোঁচট খায়, বিষম খাওয়ার জোগাড় হয়। এদিকে অন্ত চোখ টিপে ঠোঁট কামড়ে হেসে প্রস্থান নেয় সেখান থেকে। প্রিয়া হা করে তাকিয়ে থেকে দেখে তার প্রস্থান। এ আবার কোন অন্ত? অন্ত মেয়েদের দেখে চোখও মারতে পারে? আল্লাহ, প্রিয়া এতদিন কোথায় ছিল? এই অন্ত কোথায় ছিল? ভোলা ভালা অন্ত কোথায় হারিয়ে গেল? একটা মানুষের এত পরিবর্তন কি করে সম্ভব ভেবে ভেবেই আশ্চর্য হচ্ছে প্রিয়া। চল আমরা আবারও বিয়ে করি। পার্থর এহেন ছেলে মানসিক কথায় সরু চোখে তার দিকে তাকালো পুষ্প। অর্ণবের বিয়ে দেখে এখন কি তারও বিব্রতি হলো নাকি? পুষ্প বোকা চোখে তাকিয়ে প্রশ্ন করল। বিয়ে মানুষের কয়বার হয়? পার্থর সোজা কথা। যতবার তারা বিয়ে করতে চায়। আর আপনাকে কে বললো এমন আজগুবি কথা? কে বলবে? আমিই বললাম। চল আমরা আবার বিয়ে করি। প্রথমবার বিয়ে করে কোনো ফিল পাইনি। যেদিন বিয়ে সেদিন বাসর করতে না পারলে বিয়ে বিয়ে ফিল পাওয়া যায় নাকি? পার্থর লাগামহীন কথায় বিরক্ত হয় পুষ্প, নাক মুখ কোচকে বলে। ছি, কি সব কথা! মানুষ বাসরের জন্যই কি শুধু বিয়ে করে নাকি? পার্থ মুখে চশচোখ শব্দ করে বলে। এত কথা বাদ, আমার আবারও বিয়ে করতে ইচ্ছে করছে। আমি আবারও বিয়ে করব। তাতে তুই রাজি থাক বা না থাক সেটা তোর ব্যাপার। পুষ্প ভ্রু উঠিয়ে বলে। আচ্ছা, আমি রাজি না থাকলে বিয়েটা করবেন কাকে? পার্থ ভাবলেশীন বলল। তোর রাজি হওয়া নিয়ে কি এসে যায়? যেখানে আমার নাম থাকবে সেখানে অটোমেটিক তোর নাম চলে আসবে। তুই না চাইলেও আসবে। হয়েছে, বুড়ো বয়সে দুবার বিয়ে করার স্বপ্ন বাদ দেন। 2 দিন পর বাবা হচ্ছেন, এই বয়সে এসে বিয়ের কথা মানায় না। পার্থ আরও কিছু বলতে নেয়, কিন্তু পুষ্প বলতে দেয় না। স্বচ্ছ তর্জনী দিয়ে চেপে ধরে পার্থর নরম ঠোঁট, দুভ্রু উঁচু করে বলে। চুপ! আর একটাও বাজে কথা না। যান, ওইদিকে আপনার বন্ধু ডাকছে আপনাকে। আমি দেখে আসি প্রান্তপ্রিয়া কোথায়। অন্তটাকেও তো দেখছি না। পার্থ প্রফুল্ল স্বরে মোহগ্রস্ত হয়ে বলে। আমি জোর করে হলেও আনবো। এভাবে শাসন করলে যে শ্বাসকষ্ট বেড়ে যায় বহু, তখন কোথাও যেতে ইচ্ছে করে না বউকে ছেড়ে। পুষ্প লজ্জা পায়, চোখ মুখ খিচে বলে। উফ, আবার বাজে কথা। যান তো এখান থেকে, গেলাম আমি।
কোনো রকমে বলেই হাঁটা ধরে পুষ্প। পার্থ পেছন থেকে সাবধানী পানি ছুড়ে দেয়। সাবধানে, বেশি দূরে যাবি না। অত কথা শোনার সময় নেই পুষ্পর। হনহন গতিতে ছুটে চলল স্টেজের বিপরীত দিকে। বিয়ে শেষ, বিয়ের যাবতীয় আনুষাঙ্গিক কাজও শেষ আজকের মতো। দূর দূরান্ত থেকে আগত মেহমানরা সব চলে যাচ্ছে একে একে। স্বল্প আত্মীয় ভরপুর বাড়ি নিমিষেই খালি হয়ে যাচ্ছে। বিয়ের কাজ যেহেতু শেষ, তবে থেকে আর কি লাভ, এবার চলে যাওয়াই উত্তম। কেউ কেউ আবার রয়ে গেল অর্ণবদের বাসাতেই। অর্ণবকেও মাত্র পাঠানো হলো তার রুমে। বন্ধুবান্ধব আত্মীয়দের বিদায় পালা চুকিয়েই সে ঘরে ঢুকলো। তবে ঘরে ঢোকার আগে শালিকাদের ভালো বকশিসও দিতে হয়েছে বটে। বাসর ঘরে ঢোকার আগে নাকি শালিদের ভেতরে ঢোকার টাকা দিতে হয়, এটা নাকি তাদের ন্যায্য অধিকার। অর্ণব আশ্চর্য হয়। বাসর রাত ওর, বিয়ে করেছে ও, বউটাও ওর, তাহলে শালিকাদের আবার কিসের ন্যায্য মূল্য? তবুও তর্কে যায়নি সে। বাধ্যের ন্যায় টাকা বের করে দিয়েছে। টাকাগুলো দেওয়ার সময় রকি ছাড়া আর কোনো বন্ধুকে পাশে পায়নি ছেলেটা। সবগুলো বউয়ের নাওটা, শালা হৃদয়টাও এলো না। বলে কি না সে মেয়েদের কাছে ঘেঁষে না। এর থেকেও বড় আশ্চর্যের কিছু আছে। আরেক শালা কার্তিক, বেটা বিয়ের পর থেকেই যেখানেই যায় বউকে বগল দাবা করে নিয়ে যায়। আর সবচেয়ে বড় বউ পাগল তো ওই শালা পার্থ। যখন বিয়ে করলো তখন কি জেদ, কি ঘৃণা তার! এখন এক মুহূর্ত সহ্য হয় না প্রিন্সেসকে। আর এখন দেখো, প্রিন্সেস যেখানেই যায় সেখানেই তার পিছু পিছু বউ বউ করতে করতে মুখে ফেনা তুলে দেয়। আর যে তার বউকে ভালোবাসার সুযোগ করে দিল, তার কোনো দাম নেই। ছ্যাঃ, এই নাকি জীবন! বিয়ে কি একটা শব্দ, অথচ দেখো কতগুলো মানুষে কেমন চোখের পলকে মির্জাফর বানিয়ে দিল। এইসব ভেবে ভেবে দরজার সম্মুখ হতেই দীর্ঘশ্বাস ফেলল ছেলেটা। দরজা আটকে ভেতরে ঢুকে দেখে স্নেহা বহুরূপী পুতুলের ন্যায় বসে আছে বিছানায়। ঘরটাও কি সুন্দর ফুলে ফুলে সাজানো। পরিস্থিতি বুঝেই গলা শুকিয়ে আসে অর্ণবের। ইসরে, আজ তো তাদের বাসর রাত, এখন কি বাসর করতে হবে নাকি? ছি, এখনই ওসব কিছু করা যাবে না। আগে সম্পর্ক স্বাভাবিক হোক, পরে বাকি সব নিয়ে ভাবা যাবে। অর্ণব ভীতি সন্ত্রস্ত মন নিয়ে সামনে এগিয়ে গেল, তবে স্নেহার কাছেই গেল না। একটু কেশে কাভার থেকে নতুন টি শার্ট আর ট্রাউজার বের করে নিয়ে গেল ওয়াশরুমে। এই শেরওয়ানি পরে কিছুতেই ঘুমানো যাবে না রাতে। কিছুক্ষণের মাথায় জামা কাপড় বদলে বেরিয়ে আসে অর্ণব। তখনও স্নেহা একইভাবে বিছানায় বসে। অর্ণব কি বলবে বুঝতে পারছে না। পুরো ঠোঁট ভেজালো জিহ্বা দিয়ে, মুখ ফুটিয়ে বলেই ফেলল, আপনি বসে কেন? শুয়ে পড়ুন, নিশ্চয়ই অনেক ক্লান্ত। আমার একটু দরকারি কাজ আছে, ল্যাপটপে আমি কাজটা সেরে আসছি। কোনো রকমে কথাগুলো বলে চোরের মতো গিয়ে টেবিলের সামনে বসলো। ল্যাপটপ বের করে আবল তাবল টিপে চলল। হঠাৎই শোনা গেল মেয়েরই রিনরিনি কণ্ঠস্বর। শুনুন। অর্ণব ফট করে তাকায় স্নেহার দিকে। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই স্নেহা বলে ওঠে, শাড়ি পরে ঘুমানোর অভ্যেস নেই, এটা অনেক ভারী, চেঞ্জ করবো আমি। আমার লাগেজটা। আধা বলা বাক্যটা আর পূরণ করতে হলো না তাকে। অর্ণব বুঝে নিল পরেরটুকু। কিছু একটা মনে করে বলল, কাবার্ড কাবার্ড থেকে আমার জামা নেওয়ার সময় দেখলাম আপনার জামা কাপড়ও রাখা। আম্মু বোধহয় আপনার জন্য রেখেছে ওইগুলো। চেঞ্জ করে ঘুমিয়ে পড়ুন। স্নেহা তাই করলো। কাবার্ড খুলে দেখে তার জামা কাপড়ও রাখা অর্ণবের জামার পাশে। মেয়েটার লাজুক হেসে নিজের জামা নিয়ে চলে গেল চেঞ্জ করতে। একটা কমলা রঙের চুড়িদার পরে বেরিয়ে আসে সে। মেকআপের আস্তরণটাও তুলে ফেলে। এবার খুব হালকা লাগছে। সে আর অর্ণবের আসার অপেক্ষা করল না, চুপচাপ গিয়ে খাটের এক পাশে কাত হয়ে শুয়ে পড়ল। অর্ণব চোরাচোখে একবার দেখে নিল তাকে। না, সুন্দরী লাগছে মেয়েটাকে। তার সাথে কমলার রংটাও ফুটে উঠেছে একদম। মেকআপহীন ত্বকে আকর্ষণীয় লাগছে তাকে দেখতে। হুট করে নিজের ভাবনার উপর নিজেরই লজ্জা লাগলো অর্ণবের। কষিয়ে দুটো থাপ্পড় মারল নিজের দোকানে, মনে মনে শাসালো নিজেকে। সি অর্ণব, একটা মেয়েকে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে অবলোকন করছিস, লজ্জা লাগে না? আবারও ভাবলো নিজের বউই তো। অর্ণবের দিকে তো আর তাকায়নি। কিছুক্ষণ পর অর্ণব উঠে গেল বসা থেকে। ভালো লাগছে না, চোখ ল্যাপটপে কম, স্নেহার দিকে বেশি যাচ্ছে। কি আশ্চর্য, মাত্র বিয়ে হলো তাদের, তাতেই এ অবস্থা হলো ছেলেটার। সে রুমের আলোটা নিভিয়ে আস্তে করে গিয়ে স্নেহার অপর পাশে শুয়ে পড়ে। বিশাল খাটের দুই প্রান্তে দুজন, মাঝে দূরত্ব অনেক। স্নেহা বোধহয় এতক্ষণে ঘুমিয়ে গেছে, কিন্তু অর্ণবের চোখে কিছুতেই ঘুম আসে না।
প্রথমবার কোনো নারীর সাথে এক ঘরে এক বিছানায় ঘুমোচ্ছে, তাও এত কাছে। অস্বস্তিতে গাঢ় হয়ে আছে শরীর। বেচেন মন নিয়ে একবার এপাশ ঘুরছে তো আবার অন্যপাশে ঘুরছে, মানে শান্তি পাচ্ছে না কোনোভাবেই। হুট করে আবার সেই মেয়েলি কণ্ঠ কানে এলো। শুনুন। অনব চমকে যায় তার পাশে। স্নেহাকে জেগে থাকতে দেখে শুধায়। আপনি ঘুমাননি? স্নেহা সহজ সরল ভঙ্গিতে উত্তর দিল। আপনি অনেক নড়াচড়া করছেন, ঘুম আসছে না তো। অর্ণব ইতস্তত বোধ করে দুঃখিত হয়ে বলে। সরি, আসলে প্রথমবার কারোর সাথে বেড শেয়ার করার জন্য এজন্য অস্বস্তি হচ্ছে, ঘুম আসছে না। স্নেহা আবারও সরলভাবে বলল। এখন থেকে তো রোজই বেড শেয়ার করতে হবে। তখন অভ্যাস হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? স্নেহা একটু হেসে বলল। হ্যাঁ, করুন। আগে আপনি আপনি বলা বন্ধ করুন, তুমি বলুন। আমি আপনার থেকে ছোটই, আপনি শুনলে নিজেকে বুড়ি লাগে। অর্ণব কৌতুক নিয়ে বলল। অর্ণব হেসে বলল। আচ্ছা, তাই হবে। আচ্ছা তাহলে বলি। হুম। স্নেহা একদম ডিরেক্ট প্রশ্ন করে বসল। আপনি কাউকে ভালোবাসেন বা ভালোবাসতেন? অর্ণব হোঁচট খায় তার এমন কথায়। এ সময় এমন প্রশ্নটা সে কোশমিন কালেও আশা করেনি। সে নিজেকে সংযত রেখে বলল। হঠাৎ এরকম প্রশ্ন করলেন যে? আসলে আপনাকে আমি খেয়াল করেছি খুব ভালো করে। আমাকে বিয়ে করার পেছনে আপনার কিছু সূক্ষ্ম কারণ আছে, সেটা তো আপনি বলছেন জানি, কিন্তু সেই কারণটা কি অন্য কাউকে ভালোবাসেনি? অর্ণব এবার আর হোঁচট খায় না, বরং অবাক হয় মেয়েটার বুদ্ধিতে। সে যতটা বোকা ভেবেছিল ততটা বোধ হয় না। নয়তো তার মনের খবর কি করে তার অবধি পৌঁছবে। স্নেহা ভাবে অর্ণব বোধ হয় উত্তর দেবে না, হয়তো তার প্রশ্নটাকে বাজেভাবে দেখছে। এসব ভেবে একটু ভয় পেল মেয়েটা। তবে তার ভয়কে ভেঙে দিয়ে অর্ণব হাসি মুখে নির্দ্বিধায় সব স্বীকার করল। হ্যাঁ, ভালোবাসতাম বলতে পারো, তবে এখন বাসি না। মেয়েটার মনে জানার আগ্রহ জাগে, প্রশ্ন করে। কেন? অন্যর ভালোবাসায় আমি কেন নজর দিব? তার বিয়ে হয়ে গিয়েছে? হুম। আপনাকে রেখে অন্য কাউকে বিয়ে করে ফেললো? অর্ণব শব্দ করে হাসে বলে। হুম। সে জানতো না আমি তাকে ভালোবাসতাম, তার আগেই বিয়ে হয়ে যায়। আপনি কখনো বলেননি তাকে? সুযোগ হয়ে ওঠেনি। এখনো মনে রেখেছেন তাকে? হুম। তার জন্য এখন শুধুই সম্মান আছে, এর বেশি নয়। স্নেহা তবুও চিন্তিত হয়ে শুধায়। আপনার খুব কষ্ট হয় তার জন্য, তাই না? চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে। অর্ণবের হাসি প্রকট হয়, বলে স্বতঃস্ফূর্তে। না, কষ্ট হয় না, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি আগে থেকে কাউকে ভালোবাসো না তো? নিজের স্বামীর মুখে অন্য কারোর জন্য ভালোবাসার কথা শুনছো, খারাপ লাগছে না? স্নেহা চোখ নামিয়ে নেয়, সরল মনে সত্যি বলে ফেলে। খারাপ তো লাগছে, কিন্তু আপনি সব সত্য বলেছেন শুনে খুশি লাগলো। আপনি অনেক ভালো। মেয়েটা কি আসলে এত সহজ সরল? একটু আগেও কত চালাক ভেবেছিল অর্ণব, কিন্তু কথাগুলো শুধু মনে হলো বাচ্চা মেয়ের আরেকটা বাচ্চা ছেলেকে সান্ত্বনা দিচ্ছে। অর্ণব হাসি মুখে বলল। আচ্ছা, সেক্ষেত্রে তো তুমি অনেক ভালো। মেয়েটা চুপ হয়ে যায়, বোধহয় লজ্জা পেয়েছে। অর্ণব আবার বলে। তুমি বললাম বলে রাগ করো না আবার, তুমি এমনিতেই আবার অনেক ছোট, আপনি তো বুঝাই না আমার। ঠিক আছে, এবার তাহলে ঘুমো, সকালে হয়তো জলদি উঠতে হবে। এই না না, সমস্যা নেই, আপনি তুমি বলেন, আমার ভালো লাগে। স্নেহা মাথা কাত করে সম্মতি জানায়, চোখ বুজে নেয় ঘুমানোর জন্য। অন্ধকারের মাঝেই স্নেহার স্নেহময়ী মুখটাকে একবার চোখ ঘুরিয়ে আনে অর্ণব। ঠোঁটের কোণে আবারও হাসি ফুটে ওঠে, মনে মনে আওড়ায়। স্নেহময়ী। মোবাইলের স্ক্রিনে জলজল করা আলোয় দেখা যাচ্ছে সময় এখন 1:15। তারা ঝলমলে জ্যোৎস্নার আলো এবং রাতের ঠান্ডা হাওয়া মারিয়ে পার্থর টয়টা গাড়িটা ছুটে চলেছে বাড়ির পথে। গাড়িতে 5 জন মানুষ বসা, অথচ সেখানে তাদের শ্বাসের আওয়াজ ছাড়া বাড়তি কোনো শব্দ নেই। পিনপতন নীরবতা বিরাজ করছে বর্তমানে। ড্রাইভিংয়ে বসে আছে পার্থ, তার পাশের সিটে পুষ্প। পেছনের সিটে বসে আছে দুজন যুদ্ধ অপরাধী যোদ্ধা। কেউ কারো দিকে তাকাচ্ছে না। মাঝখানে বেচারা প্রান্তকে বসিয়ে রেখে দুপাশ থেকে অন্তু এবং প্রিয়া নীরবে নিজেদের মাঝে ঘাত প্রতিঘাত করে যাচ্ছে। কেউ কারো থেকে কম যায় না। একবার অন্তু প্রিয়ার দিকে সরু চোখে তাকায়, আবার প্রিয়া অন্তুর দিকে ভ্রুকুটি করে তাকায়, আবার দুজনেই চোখ ফিরিয়ে জানালায় তাকায়। এদের মনে কী চলছে এটাই জানে।
একটু পর পুষ্প নীরবতা ভেঙে কিছুটা বিচক্ষণতার সাথে পার্থকে একটা প্রশ্ন করতে চাইল। আচ্ছা পার্থ ভাই, একটা প্রশ্ন ছিল। পার্থ পুষ্পর সম্বোধনটা শুনে সামনের রাস্তা থেকে চোখ ফিরিয়ে পুষ্পর উপর রাখল। সরু চোখে তাকাতেই পুষ্প বুঝে ফেলল পার্থর ইঙ্গিত। তৎক্ষণাৎ জিভ কেটে ভুলটা শুধরে নিতে বলল। আম, ইয়ে মানে বেবির আব্বু আপনাকে একটা প্রশ্ন করার ছিল। পার্থর প্রত্যুত্তর করার আগে পেছন থেকে প্রিয়া সন্দেহ নিয়ে বলে উঠল। কার আব্বু? কার আব্বু? পুষ্প বিপাকে পড়ে আমতা আমতা করে বলল। বেবির বেবির আব্বু। প্রিয়া নাক কুঁচকে বলে। পার্থভাইকে পার্থভাই না বলে তুমি বেবির আব্বু কেন বলছো? আগে আমার ভাগ্নে ভাগ্নি হোক, এরপরে ওদের নামের পাশে আব্বু লাগিয়ে ডেকো। এখন কেন ডাকছো? সামনে থেকে ভেসে এলো পার্থর ভারী গমগমে আওয়াজ। আমি ওর ভাই হই। প্রিয়া সভাপতি বলে। ভাই বর দুটো। পার্থ রাশভারী কণ্ঠে ফের বলে ওঠে। তোর হাজবেন্ডকে তুই ভাই ডাকিস, ও আমাকে ভাই ডাকতে পারবে না। পেটে আমার বাচ্চা নিয়ে আমাকেই ভাই ডাকবে। আমি কি আমার বাচ্চার মামা হব? প্রিয়া এবার বুঝলো আসল কাহিনী। নিজের ভুল বুঝে কিছু বলতে নাই, কিন্তু অন্ত আগেই ধমকে উঠে থাকে। চুপ, তোর বরকে তুই হাই ডাকবি ফাজিল, চোরে দাঁত ফেলে দিব। কথার মাঝখানে নাক গলাতে দেখে খেপে ওঠে প্রিয়া। আমার বরকে আমি যা ইচ্ছে রাখবো, তোমার কি? তোমার হয়েছে, তোমার দেখছি সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। আমাকে চড় দেবে তুমি? সাহস আমার আগে থেকেই ছিল, শুধু দেখাইনি। এবার দেখবি আমার সাহস ঠিক কতখানি। প্রিয়া সহসা চুপ হয়ে গেল। ইদানিং অন্তুর সাথে তর্কও করতে পারে না মেয়েটা। অন্তুর চালচলন সব বদলে গেছে। ঝগড়া করতে গেলে আগের অন্তুকে পাওয়া যায় না, শেষমেশ প্রিয়াকে চুপ থাকতে হয়। মাঝখান থেকে প্রান্ত বিজ্ঞের ন্যায় বুকে দু হাত গুজে বলল। তোমাদের হলো, আমি তো এত ঝগড়া করি না। তোমরা কি করে এমন সাপে নেউলের মতো সারাদিন লেগে থাকো? সামনে থেকে পুষ্প টিপ্পনি কেটে বলে। বুঝলি প্রান্ত, ওদের দুজনকে বিয়ে দিয়ে দিতে হবে, তাহলেই যদি এরা থামে। অন্তু প্রিয়া দুজনেরই বুকে সূক্ষ্ম কম্পন শুরু হয়। হঠাৎ বুবু বিয়ের কথা তুলল কেন? তবে কি সব জেনে গেল? ইয়া আল্লাহ, এবার কি হবে? বুবু যদি ভুল বুঝে? মনের ভেতরের ভয়টা উগলে দিতে চায় প্রিয়া। ব্রিটিশনায় আটকে আসে স্বর, শুষ্ক ঢুক গিয়ে এলে গলার শ্লেষ কাটিয়ে বলে। আমি কেন এই অন্ধের বাচ্চাকে বিয়ে করব? ওকে অন্য কোথাও বিয়ে দাও, আমি ওকে বিয়ে করবো না। পুষ্প চতুরতার সাথে বলে। আরে আজব, আমি কখন বললাম তোদের দুজনকে বিয়ে দিব, এক করব? আমি বলেছি তোদের বিয়ে দিব, অন্তুকে দিব ভালো একটা মেয়ের সাথে। আর তোর জন্য আমেরিকান একটা সম্বন্ধ এসছে, ভাবছি সেখানেই কথা পাকা করব। কথাটা কর্ণকুহর হওয়া মাত্রই অন্তর চোখ দুটোতে ভর করে অসহায়ত্ব। বুকের ভেতর কেউ যেন সজোরে একটা বাড়ি দিল। কেমন বিষাক্ত ব্যথায় বিষিয়ে ওঠে অন্তরটা। জুলো জুলো চোখে অসহায়ত্ব নিয়ে তাকায় প্রিয়ার দিকে। প্রিয়াও তখন তাকায় অন্তর ব্যথাযুক্ত চোখে। আবারও সেই ধক করে ওঠে ভেতরটা। না, এই ছেলের এমন চাহনি দিয়েই মেরে ফেলবে প্রিয়াকে। প্রিয়া মাথা নিচু করে ফেলল। তখন যতটা চোটপাট দেখিয়েছিল, এখন আর তেমন চটপটে স্বর বের হয় না গলা দিয়ে। নিচু স্বরে বলে। আমি এখন বিয়ে টিয়ে করবো না বুবু, ওসব নিয়ে এখন ভেবো না দয়া করে। পুষ্প প্রিয়াকে আরও খুঁটিয়ে দেখতে চায়, বলে জোর দিয়ে। কেন ভাববো না? তুই বড় হচ্ছিস না? তোকে নিয়ে ভাবতে হবে না? বিয়ে তো এমনিতেও হবে, বিয়ে করে লেখাপড়া কন্টিনিউ করবি আমার মতো। প্রিয়ার যেন সত্যি কান্না এসে যাচ্ছে। কান্নাটা কিসের জন্য সেটাই ঠিক করতে পারছে না সে। এই নোনা জলটা কি শুধু বিয়ে করতে না যাওয়ার জন্য, নাকি অপর পাশে বসা অসহায় মানুষটার জন্য? নিজের ভেতরের খবর নিজেও জানে না সে। এদিকে চুপ থাকতে পারল না অন্ত। সে যেন শত শত বছরের ব্যথারা গলায় দলা পাকাচ্ছে। সমসাময়িকভাবে ধারণ করা চঞ্চল ভাবটা কেটে গেছে আগেই। নিজের আসল ব্যক্তিত্ব ফুটিয়ে তুলে অসহায় কণ্ঠে বলল। পুষ্পাপু, ওকে এখন কেন বিয়ে দিবে? ও তো অনেক ছোট, একটু সময় দাও, আর একটু বড় হোক। আমেরিকায় কেন বিয়ে দিতে হবে? আমাদের দেশে কি ছেলের অভাব বলো? পুষ্প বুঝলো অন্তুর ভিতরের অবস্থা। আবার শিওর হলো অন্তু আসলে প্রিয়াকে ভালোবাসে। মজা করাটা বোধহয় বেশি হয়ে গেল। নরম মন সহজেই গড়ে গেল পুষ্পর। প্রসঙ্গ বদলাতে বলল। সেটা আমি বুঝে নিব। আমি কি যেন বলতে চাচ্ছিলাম পার্থ মানে আপনাকে কি যেন বলতে চাচ্ছিলাম। শেষে মুখ ফসকে আসে শব্দটা গিলে নিল সে। পার্থ সামনের রাস্তায় তাকিয়ে বলল। আমি কি করে বলবো? পুষ্প কিছু মনে করে বলল। ও হ্যাঁ, বলছিলাম আপনাদের বন্ধুদের সবার তো বিয়ে হয়ে গেল, এখন আছে হৃদয় ভাইয়া আর রকি ভাইয়া।
হৃদয় ভাইয়ার তো মোহ আছে, দুদিন পরেই আবার দাওয়াত খেতে হবে আমাদের। কিন্তু রকি ভাইয়ার কি খবর? তাকে কি বিয়ে শাদী দিবেন না? আমি তো তাকে সবসময় একাই দেখি। পার্থ মনোযোগ ড্রাইভিংয়ে রেখেই স্বাভাবিক স্বরে বলল। ওর বর্তমান গার্লফ্রেন্ড ইতালিতে থাকে। এটা যদি টিকে যায় তবে হৃদয়ের পরেই ওর পালা। পুষ্প খুশি হয়ে বলে। যাক, তবে আপনারা সবাই মিঙ্গেল আছেন, আপনাদের গ্রুপের কেউ আর ব্যাচেলর থাকবে না। হুম। আবারও নীরবতা। আর একটু পথ পেরোলেই চৌধুরী বাড়ির গেট। গন্তব্যে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে পার্থ আর চোখে তাকালো পুষ্পর দিকে। 1 সেকেন্ডের জন্য চোখ ফিরিয়ে আনতেই সতর্ক হলো ফের। আতঙ্কিত চোখে ঘাড় ঘুরিয়ে পুরোপুরিভাবে তাকালো পুষ্পর দিকে। পুষ্পকে চোখ বুজে থাকতে দেখেই নড়ে উঠল পার্থ। মাত্রই তো কথা বলছিল। বাড়ির এত কাছে এসে এইটুকু সময় ঘুমিয়ে যাওয়ার মানুষ তো পুষ্প নয়। সে গাড়ির স্পিড কমিয়ে বা হাত রাখলো পুষ্পর গালে, ডাকলো। ফুল, কি হয়েছে? আর কিছু বলতে পারল না পার্থ। মুখটা ধরে ঝাঁকানোর ফলে পুষ্পর মাথাসহ পুরো শরীর টলে পড়ল পার্থর হাতে। এবার টনক নড়ল পার্থর। ভয় কেঁপে উঠল চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। মস্তিষ্কের প্রতিটি নিউরন জানান দিচ্ছে বিপদের আভাস। সে তৎক্ষণাৎ জবরদস্ত একটা ব্রেক কষল। গাড়ির প্রথম টায়ার দুটো এসে ঠেকল বাড়ির গেইটের সামনে। পার্থ সিট বেল্ট খুলে এগিয়ে যায় পুষ্পর দিকে, বারবার গাল ঝাঁকিয়ে অস্থির চিত্তে ডাকে তাকে। ফুল, হ্যাঁ ফুল, কি হলো জান? এই মজা করছিস আমার সাথে? উঠ ফুল। পুষ্প ওঠে না, বেহুশ পড়ে থাকে পার্থর হাতে। পেছন থেকে অন্তরাও বিচলিত হয়ে পড়ে। তখনই পার্থ অন্তকে উদ্দেশ্য করে ত্রস্ত স্বরে বলে ওঠে। অন্ত, ড্রাইভিং আয়। ইউ হ্যাভ টু রিচ টু দ্য হসপিটাল ইমিডিয়েটলি। কিন্তু ভাই, আমরা তো বাড়িতে এসে গেছি। আবুকে ভেতরে নিয়ে যাই। বাড়িতে ডাক্তার ডাকি। অন্তর কথায় রক্তিম চোখে তাকালো পার্থ। ক্ষিপ্র স্বরে আদেশ ছুড়ে বলল। তোকে ড্রাইভিংয়ে আসতে বলেছি আমি। অন্তর তৎক্ষণাৎ নেমে পড়ে পেছন থেকে। ত্রস্ত পায়ে সামনে এসে বসে। পার্থ ততক্ষণে পুষ্পকে কোলে উঠিয়ে তার সিটে বসে পড়েছে। বারবার গাল ঝাঁকিয়ে ডাকছে তাকে। তার ফুল তো এইমাত্র কত হাসি খুশি কথা বলছিল। হঠাৎ এমন কেন হলো? প্রেগনেন্সির জন্য নাকি অন্য কোনো কারণে? পার্থর আত্মা শুকিয়ে যায়। ভেতর থেকে একটু পানি চায় তৃষ্ণার্ত গলাটা ভেজানোর জন্য। পেছন থেকে প্রিয়া কেঁদে ফেলেছে প্রিয় বুবুকে অবচেতন অবস্থায় দেখে। ছোট্ট প্রান্তাটাও ফুপিয়ে ফুপিয়ে কাছে। এদিকে ফুলাপু ফুলাপু বলে ডেকে যায়, কিন্তু ফুলাপু আর ওঠে না। একটা মেয়ে 4টা মানুষের স্পন্দন থমকে দিয়ে কি সুন্দর ঘুমোচ্ছে দেখো। গাড়ি থেকে পানির বোতল নিয়ে বার কয়েক ছিটিয়ে দিল পুষ্পর মুখে। তবুও কোনো সাড়া পেল না। পার্থর মনে হলো তার থেকে অসহায় ব্যক্তি বোধহয় দুটো নেই। নিজের কোলের মাঝে নিজের স্ত্রী বেহুশ হয়ে পড়ে আছে। সে তাকে হুঁশে আনতে পারছে না, ডেকে তুলতে পারছে না। সারাদিন চোখে চোখে রাখার পরেও চোখের সামনেই অঘটন ঘটে গেল। মনের মাঝে সকল নিষিদ্ধ অবাঞ্ছিত ভাবনারা এসে ঘুরপাক খাচ্ছে। ভয়ের পরিমাণ যেন বাড়িয়ে দিচ্ছে। এত কিছুর পরেও যখন জ্ঞান ফিরে না, তখন বুকের মাঝে চাপড়ে ধরল পুষ্পর মাথাটা। পুষ্প হুঁশে থাকলে বোধহয় শুনতে পেত এই পেশিবহুল বুকটার ভেতরে ছোট্ট হৃদযন্ত্র নামক বস্তুটা ঠিক কেমন গতিতে ছুটে চলেছে, কতটা দ্রুত গতিতে ধুকপুক করে চলেছে তার প্রস্তর কঠোর হৃৎপিণ্ডটা। গাড়ি ফুল স্পিডে ছুটে চলেছে। মধ্যরাতের শুনশান রাস্তায় অন্তু হাওয়ার গতিতে উড়িয়ে নিয়ে যাচ্ছে গাড়িকে। ড্রাইভিংয়ে খুব একটা পাকা নয় সে, সবে শিখেছে গাড়ি চালানো। তেমন অনুশীলনও নেই। তবুও ঝুঁকি নিয়ে ছুটে চলল সে। 30 মিনিটের রাস্তা তাদের কাছে আর ফুরোচ্ছে না। বিপদের সময় কি সব এমন ধীর হয়ে যায়, নাকি মানুষের মস্তিষ্ক অচল হয়ে যায়? সকাল 7টা। কাল রাত 1:30টার দিকে হসপিটালে এসেছে 4 জন। তারা আর ঘুরমুখও হয়নি। রাত থেকে এখানেই পড়ে আছে। পুষ্পর জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। কেবিনে এখন পুষ্প আর প্রিয়া আছে। পার্থ গিয়েছে ডক্টরের সাথে আলাপ সারতে। অন্তু বাইরে গেছে কিছু হালকা খাবার আনতে। প্রিয়ার বোনের সামনে বসে বসে কাঁদছে, ক্ষণে ক্ষণে নাক টানছে। পুষ্প তাকে সান্ত্বনা দিতে বলল। আরে বাবা, এভাবে কাঁদছিস কেন? আমি তো ঠিক আছি। প্রেগনেন্সির সময় এমনটা হয় তো, এটা নর্মাল। প্রিয়ার নাক টেনে চোখের পানি ফেলে বলল। ভয় পেয়েছিলাম বুবু, যদি তোমার খারাপ কিছু হয়ে যেত। পুষ্পর মায়া হলো অনেক। মানুষ বলে পিঠাপিঠি ভাই বোনেরা নাকি কখনো মিশতে পারে না একে অপরের সাথে, সবসময় ঝগড়া হয়। কিন্তু তাদের বোনের সম্পর্কে ঝগড়া জিনিসটা খুব বিরল। পুষ্প যেমন স্নেহ করে প্রিয়াকে, তেমন প্রিয়াও তেমনই শ্রদ্ধা করে তার বড় বোনকে। ঝগড়ার এক্সপার্ট মেয়ে হলেও বোনের সাথে সে ঝগড়া করে না কখনোই, বরং বোন ছাড়া তার চলেই না।
পুষ্প বেডে হেলান দিয়ে শুয়ে আছে। বোনকে হাতের ইশারায় কাছে ডাকলো। প্রিয়া তার বেডের পাশেই একটা টুলে বসেছিল। বোনের বাড়িয়ে দেয়া হাতের ফাঁক গলে জড়িয়ে ধরে তাকে। পুষ্প তার মাথায় স্নেহের হাত বুলিয়ে বলল, হয়েছে, থাম এবার। কিছু হয়নি তো, একটু মাথা ঘুরেছিল, আর কিছুই না। তোর যখন বিয়ে হবে, বাবু হবে, তখন তোরও এমন লাগবে। এটা স্বাভাবিক। এ নিয়ে এত চিন্তা করতে হয় নাকি পাগল? প্রিয়া উঠে বসে বলল,